দিয়ে দিলাম, রেকর্ড দিয়ে দিছে না? আমি সাধারণত রেকর্ড খুব কম করি, স্টুডেন্টদের সুবিধা হয় তো এই জন্য করি না বেশি। দেখেন আমি বুটস্ট্র্যাপ 4 লিখে সার্চ দিলাম, এই যে বুটস্ট্র্যাপের এটা অফিশিয়াল সাইট, ঠিক আছে? বুটস্ট্র্যাপ গেট বুটস্ট্র্যাপ একটা, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সাইট, ওই অফিশিয়াল সাইট। এরপর আরো ওয়েবসাইট আছে, W3 স্কুল আছে, W3 স্কুল বুটস্ট্র্যাপ 4 এটা আছে। তো বুটস্ট্র্যাপ কি? কিছু বললেন শাবাশ সাহেব? আচ্ছা বললে তো মাইক্রোফোন অফ করে তারপরে বললেন, যা বলতে চাই বললেন, সমস্যা নাই, কিন্তু বলতে গেলে সবার মনোযোগ কেউ নষ্ট করবেন না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম বুটস্ট্র্যাপ হচ্ছে HTML এবং CSS এর ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক এখানে বলতে কি, এখানে অনেকগুলা কোড আমাদের মানে কম লিখতে হয়, অনেকগুলো কোড আমাদের কম লিখতে হয়, অল্প কিছু কোড লিখলে অনেকগুলো কাজ হয়ে যায়, বুঝতে পারছেন? HTML এবং CSS এর কোড এখানে খুব বেশি লিখতে হয় না। তো HTML এবং CSS এর কোডগুলো তাদের ফাইলে লেখাই আছে, সেটাকে জাস্ট আমরা ওখান থেকে CSS এর কোনো বা HTML CSS কোনো ক্লাস কে কল করব, সেই ক্লাসকে কল করলে বা আইডি কে কল করলে আমাদের সেই কাজগুলো হয়ে যাবে। কোন একটা বাটন আপনি কালার করবেন, সাপোজ সেই বাটনটাকে কালার করার জন্য অনেকগুলা কোড আমাদেরকে লিখতে হয়, আমরা দেখছি বাটনটাকে গোল করার জন্য অনেকগুলা কালার কোড লিখতে হয়। তো এখন আর এটা করার জন্য সেই কোডগুলো আর লিখতে হবে না, এখানে বুটস্ট্র্যাপের ফাইলে ওই কাজগুলো করা আছে, সেই কাজগুলা জাস্ট ওখান থেকে ক্লাস অথবা আইডি গুলাকে আমরা কল করলেই হবে, বুঝতে পারছেন? তো সেই এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ, HTML CSS এর ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। সেই বুটস্ট্র্যাপ আমরা দেখব। বুটস্ট্র্যাপের অফিশিয়াল সাইট হচ্ছে getbootstrap.com, এই যে getbootstrap.com। বুটস্ট্র্যাপের বিভিন্ন ভার্সন আছে, এখন বর্তমান ভার্সন একদম লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে 5 ভার্সন, তবে 4ই এখন ম্যাক্সিমামই ইউজ হয়। তো 5টা হচ্ছে একদম লেটেস্ট আসছে, এটা আরো সময় লাগবে, মানে আমরা এখন 4টাই করব। তো বুটস্ট্র্যাপ আমরা দুই ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলটাকে ডাউনলোড করে আমাদের পিসিতে আমরা রেখে তারপরে কাজ করতে পারি, অথবা আমরা তাদের একটা লিংক ব্যবহার করে সেই লিংকটা ব্যবহার করেও আমরা মানে আমাদের আমাদের ফোল্ডারে না রেখে সেটা আমরা করতে পারি। দুইটাতে যেটাতে আমরা করতে চাই যে কোনো একটাতে আমরা করতে পারি। তো আমরা দুইটা ওয়েই দেখবো ইনশাআল্লাহ, হ্যাঁ দুইটা ওয়েই দেখবো কিভাবে বুটস্ট্র্যাপ ফাইলটাকে ডাউনলোড করে কিভাবে করতে হয়, আর হচ্ছে যে আমরা কিভাবে লিংক ব্যবহার করে কাজ করতে পারি, ওটাকে CDN বলা হয়, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এটা মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা চলে যাই বুটস্ট্র্যাপের অফিশিয়াল সাইটে অথবা হচ্ছে W3 স্কুলে। আমরা বুটস্ট্র্যাপের অফিশিয়াল সাইটেও যাব, W3 স্কুলের ইয়েতেও যাব। আমরা আবারও বলতেছি, কি লিখে সার্চ দিছি আমি শুধু বলে দিছি বুটস্ট্র্যাপ 4। বুটস্ট্র্যাপ 4 বলে সার্চ দেওয়ার পরে আমার হচ্ছে লিংকগুলো চলে আসছে, এখান থেকে আমরা getbootstrap.com এই লিংকে চলে যাব। এরপরে আমরা এখান থেকে W3 স্কুলে এটাও একটু দেখবো, অসুবিধা নাই, এখান থেকে দেখতে পাবো। তাহলে দুইটা লিংক আমাদের চলে আসছে, এখান থেকে আমরা হচ্ছে এই দেখেন, এই যে এখানে CSS দেখতেছেন, তারপর হচ্ছে JS জাভাস্ক্রিপ্ট, এগুলো একটু কষ্ট করে পড়তে হবে, হ্যাঁ ডকুমেন্টেশন পড়তে হবে। যে কোনো জিনিস শেখার জন্য, প্রোগ্রামিং এর যে কোনো জিনিস বা ধরেন ওয়েবসাইট এর ডিজাইন, এগুলো যে কোনো জিনিস শেখার জন্য ডকুমেন্টেশন গুলো পড়তে হয়, বুঝতে পারছেন? তো ডকুমেন্টেশন এই দেখেন প্রত্যেকটারই ডকুমেন্টেশন তারা দিয়ে রাখে, কারণ তারা একটা প্রোডাক্ট রেডি করছে, সেটা মানে সবাই কিভাবে শিখবে সেজন্য তারা ডকুমেন্টেশন সাথে সাথে দিয়ে রাখে, এই ডকুমেন্টেশন গুলো পড়তে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা দুই ভাবেই করতে পারি। আমরা একটু হোমে যাই, এখান থেকে আমরা করতে পারবো। ডাউনলোডে যদি যাই, এই যে এখানে ডাউনলোড আছে, এখানেও আছে, যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে তারপরে দেখেন এখান থেকে সোর্স ফাইল আছে, আমরা সোর্স ফাইলটাকে চাইলে এটাকে করতে পারবো, ডাউনলোড সোর্স ফাইল, অথবা আমরা চাইলে এইটাকেও করতে পারবো। একটু পরে দেখেন এখানে কি লিখছে, download ready to use compile code bootstrap 4 at easily drop into your project which is includes compile minified ss bundle, এত এটা compile minified জাভাস্ক্রিপ্ট প্লাগইন, সেটা
এটাও করতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে এটাও আমরা করতে পারবো, কম্পাইল বুটস্ট্র্যাপ উইথ আওয়ার ওন অ্যাসেট পাইপলাইন। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড সোর্স এখান থেকে এটা করেন, ডাউনলোড করেন। ডাউনলোড করলাম আমরা। ডাউনলোড করার পরে আমরা হচ্ছে ধরেন আমাদের যে রাঙ্গামাটি WDD যে ইয়েটা আছে, এখানে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করি। আমরা ফোল্ডার তৈরি করে, আচ্ছা তাহলে আমরা এই নামেও রাখতে পারি অথবা সরাসরি আমি বুটস্ট্র্যাপ লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপরে সেভ দিলাম, ডাউনলোড হয়ে যাবে খুব দ্রুতই। ডাউনলোড হয়ে গেল, আমরা এটাও ডাউনলোড করি, এই ফাইলটাও ডাউনলোড করলাম, CSS এবং JS এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে দুইটাই দেখেন, এটা কিন্তু আমরা CDN ব্যবহার করতেছি না, লোকাল পিসিতে ডাউনলোড করে সেটা দেখতেছি। ঠিক আছে, তাহলে কোনটার মধ্যে যাবে? রাঙ্গামাটি এই ফোল্ডারের মধ্যে যাবে। তো আমি এখানে বলে দিলাম, দুইটাই আমার এখানে চলে গেছে। আমি এখন ওই ফোল্ডারে অ্যাক্সেস করি, ফোল্ডারে অ্যাক্সেস করে আমি এখন এটাকে জিপ ফাইল আছে আনজিপ করি। হ্যাঁ, এটাকে এক্সট্রাক্ট করি আর কি, এক্সট্রাক্ট হিয়ার, এটাকে এক্সট্রাক্ট করলাম, এটাকে এক্সট্রাক্ট করলাম। তাহলে দুইটাই আমার এক্সট্রাক্ট হলো। সরি, এক্সট্রাক্ট গুলো আমি জিপ ফাইলগুলো এখন ডিলিট করে দেই, এই ফাইলগুলো তার আমার দরকার নেই, ফাইল বেশি দেখার তো কোনো দরকার নেই, কোশ্চেন আসে। ওকে, আচ্ছা এখন যান, এখান থেকে হচ্ছে ডিস্ট, এখান থেকে জেএসএস যান, জেএসএস এ গিয়ে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো ফাইল আছে। আবার এটাতে যান, এটাতে যান, এখানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেকগুলো ফাইল আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে করব কি, এখান থেকে হচ্ছে সাপোজ আমরা এটাকে এই যে ডিস্ট এর মধ্যে গিয়ে এই যে CSS এর যে ফাইলগুলো আছে, এই সব ফাইলগুলোর দরকার হয় না। হ্যাঁ, সব ফাইল প্রয়োজন হয় না, কিছু কিছু ফাইল আমাদের হলেই হবে। সেই জিনিসগুলো আমরা রেখে বাকিগুলোকে আমরা ইয়ে করে দিব, ডিলিট করে দিব, আর বাকি ফাইলগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, তো সেটা আমরা ডিলিট করে দেই। তো CSS এর জন্য আমরা শুধুমাত্র bootstrap.css এইটা, আর bootstrap.min.css এইটা, এই দেখেন এই যে এই দুইটা ফাইল রাখবো CSS এর জন্য, আর বাকি যে ফাইলগুলো আছে সমস্ত ফাইলগুলো আমরা ডিলিট করে দেব, এগুলো দরকার নাই, আমাদের এই মুহূর্তে দরকার নাই, এই ফাইলগুলো সব ডিলিট করে দেব। ওকে, এই দুইটা ফাইল থাকলো, এই দুইটা ফাইল আমাদের দরকার হবে। ওকে, JS এর মধ্যে হচ্ছে দুইটা ফাইলই লাগবে, দুইটা ফাইলই আমরা রাখবো, আর বাকি ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। bootstrap.js আর bootstrap.min.js এটা রেখে বাকিগুলোকে ডিলিট করে দেব। এই এটা সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, এই দুইটা ফাইল আমাদের থাকলো, আমরা এটার নামটা একটু ছোট করে দেই, আমরা এটার নামটাকে ছোট করে দেই, অথবা আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এর ভিতরে লিস্টের ভিতরে এই দুইটা যে আছে, এই দুইটাকে আমরা কাট করে নিয়ে বের করে নিয়ে আসি, বাইরে বের করে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, নিয়ে এসে অথবা কাট করে নিয়ে এসে সবগুলারে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে এই দুইটাকে রাখি। আও তো সব চলে গেল, আমি তো বোকামি করলাম, কন্ট্রোল জেড, এখন তো হবে না, ভুল করে ফেলছি, আমি সবগুলো ডিলিট করে দিছি, ডিলিট করে দিয়ে খুঁজতেছি, এখন ডিলিট যেহেতু করে দিছি, এখন আমি রিসাইকেল বিনে যাব। হ্যাঁ, রিসাইকেল বিনে গিয়ে রিস্টোর করব। এখন যদি রিসাইকেল বিনে থাকে দয়া করে, তাহলে আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপ কোথায়? বুটস্ট্র্যাপ, এখান থেকে তো হবে না, রিস্টোর করলাম, কোথায় গেল? এই যে এটা মনে হয়। ওকে, এটা আরেকটা, যাই হোক সমস্যা নাই আমার, তাহলে কাজটা কমে গেল। ওই CSS এর মধ্যে যে দুইটা ফাইল ছিল
আর হচ্ছে জেএস এর মধ্যে যে দুইটা ফাইল ছিল এই দুইটা ফাইল, এটা আরেকটা ক্লাসে যখন নিয়েছিলাম তখন মনে হয় এটা ছিল। যাই হোক আমার কাজটা আর সুবিধা হলো, আমার খুঁজতে হবে না। তাহলে এই দুইটা জিনিস আমার আছে, দুইটা জিনিস, সিএসএস এর মধ্যে দুইটা ফাইল আর জেএস এর মধ্যে দুইটা ফাইল। আচ্ছা, তাহলে এই দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইল সহ বুটস্ট্র্যাপ ফোল্ডার তৈরি করা আছে। আমি এটা চাইলে রাঙ্গামাটি 1 2 রাঙ্গামাটি আপনাদের যে ফোল্ডার আছে সেটার মধ্যে নিতে পারি, আর না হলে এটার মধ্যে নিলাম না, এটা বাইরেই থাক, তাহলে বারবার আমার কষ্ট করে ভিতরে ঢুকতে হবে না, বাইরেই থাক, এখানেই থাকলো। ঠিক আছে, এখানেই থাকলো। এখন দেখেন আমরা হচ্ছে এখানে একটা ইনডেক্স ফাইল তৈরি করি বা এইচটিএমএল ফাইল তৈরি করি, এইচটিএমএল ফাইল তৈরি করে তারপরে কাজ করি। এখন আমরা সাবলাইন টেক্সট ওপেন করি, সাবলাইন টেক্সট, এখান থেকে হচ্ছে আমি ওপেন ফোল্ডারে গিয়ে ডেস্কটপ বুটস্ট্র্যাপের সাইটে গিয়ে দেখবো যে ওনারা কি করতে বলছে। এখন আপনি যাবেন হচ্ছে ডকুমেন্টেশনে যাবেন, এখানে ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে বলছে যে সিএসএস এর ফাইলটা আছে, এটা হচ্ছে অনলাইন থেকে যদি আমরা নেই সিডিএন ব্যবহার করি, সেটা তো সেটা আমরা করব না। এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমরা যে ইয়েটা ব্যবহার করলাম, কি বলে ওর নাম, আমরা যে হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলটা যে আমরা ডাউনলোড করে রেখে দিছি, সেই ডাউনলোডকৃত ফাইলটাকে আমরা হচ্ছে এখানে লিংক করে দিব। ঠিক আছে, এখানে লিংক করে দিব, আমরা হেড ট্যাগের মধ্যে লিংক করে দিব। এটা হচ্ছে আমাদের এই মুহূর্তেকার কাজ। তো সেটার জন্য আমি কি করব, হেড ট্যাগের মধ্যে এখানে লিংক, তাহলে এইচআরইএফ কি করে দিব, এইচআরইএফ হচ্ছে আমাদের সরাসরি এই সিএসএস এর মধ্যে, সিএসএস ফোল্ডার আছে, সিএসএস ফোল্ডার, দেন হচ্ছে যে কি নাম এর মধ্যে bootstrap.css, এইটা আমি এটাতে একটু পরে আসতেছি, জাস্ট লিখে দিব bootstrap.css, তাই তো, মানে এই যে এখানে যে ফাইলটা যেটা আমরা ডাউনলোড করে নিলাম সেই ফাইলটা, সেটাই আমরা নিব। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে একটা বাটন তৈরি করি, বাটন অথবা হ্যাঁ বাটন তৈরি করেন, সমস্যা নাই, বাটন তৈরি করেন অথবা কোনো একটা ক্লাস তৈরি করেন, তাতেও কোনো সমস্যা নাই। সেটা তৈরি করে আমরা হচ্ছে এখানে লিংকটা দিয়ে দিব, লিংক দিয়ে দিব। তাহলে আমরা এখানে একটু দেখি, এখানে কি বলছে, এখানে এরকম করে তারা লিংক দিতে বলছে, লিংক দেওয়ার পরে তারপরে হচ্ছে তাদের মতো করে কাজ করছে। আমরা এই যে এখানে থেকে এই যে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আপনারা এখানে বাটনের কাজ করবেন নাকি গ্রিড সিস্টেমের কাজ করবেন না লেআউটের কাজ করবেন, সেটা এখানে জাস্ট লিখে দিবেন, সার্চ এখানে বলে দিবেন বাটন, বাটন, দেখেন বাটনের কোডগুলো চলে আসছে। ঠিক আছে, বাটনের কোডগুলো চলে আসছে, এখান থেকে আমরা এখন এই তাদের এই ডকুমেন্টেশন দেখে দেখে কাজগুলো করব বা না দেখে দেখে কাজ করব, এটা আমাদের সমস্যা নাই। এখন আমি আমার বাটন তো তৈরি করলাম, আমার বাটনের মধ্যে হচ্ছে আমি দিব হচ্ছে ধরেন বাটন টাইপ, তারপরে এখানে একটা ক্লাসের নাম দিব, ধরেন টাইপ দিলাম হচ্ছে বাটন, তারপরে একটা ক্লাসের নাম দিব ক্লাস, এই যে এখান থেকে আপনার মুখস্থ করার দরকার নাই, হ্যাঁ দেখে দেখে দিবেন, এই যে বিটিএন প্রাইমারি, এই ক্লাসটা এখানে দিয়ে দেন, এখানে জাস্ট কপি করে আস্তে করে এখানে দিয়ে দেন, পেস্ট করে দিলেন। এখানে বাটনের নাম আপনি দিলেন হচ্ছে যে রেজিস্টার, রেজিস্টার এখানে দিয়ে দিলেন, বুঝতে পারছেন, রেজিস্টার দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটা একটু রান করি। ওকে, এখান থেকে আমি এই বাটনটাকে এখানে গিয়ে বাটনটাকে হচ্ছে আমি একটু প্রাইমারি কালার না দিয়ে অন্য একটা কালার দিব,
সাপোজ আমি দিব হচ্ছে এইটা দিব BTN সেকেন্ডারি এটা দিই। আচ্ছা আমার এখানে কোনো পরিবর্তন আসতেছে না, আমি এখানে কি ভুল করলাম, লিংক দিয়ে দিলাম এখানে HTML রিলেশন টাইপ এক্সটেনসিভ href। আচ্ছা আমার কি এখানে আর কোনো ফাইল ছিল bootstrap.css? আচ্ছা bootstrap এই ফাইলটা দিয়ে দিছি আমি। bootstrap স্পেলিং ঠিক আছে, href স্টাইল শিট এর মধ্যে বাটন প্যারাগ্রাফ যদি তৈরি করি, সম্ভবত আমার রাইট বাটন ক্লিক করে একটু ভিউ সোর্সে যাই, এখান থেকে আমার ফাইলটাকে পাই নাই। হ্যাঁ আমার যে ফাইলটা, এই ফাইলটাকে পাই নাই। যদি আমি না পাই তাহলে যেখানে ক্লিক করলে তাহলে আমার ইয়েটা দেখাবে, এই যে নট ফাইল নট ফাউন্ড এটা দেখাবে। তাহলে না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ হচ্ছে বুটস্ট্র্যাপে গেছি আমি, বুটস্ট্র্যাপ থেকে CSS এরপর হচ্ছে JSS। হ্যাঁ index.css এখান থেকে আমাকে একটু হ্যাঁ বুটস্ট্র্যাপে তো লেখেন নাই স্যার। হ্যাঁ বুটস্ট্র্যাপ কি লেখি নাই? বুটস্ট্র্যাপ ফোল্ডার কি ফোল্ডারের মধ্যে কি ওটা আমার আছে? ওটা লিখবো যে আমি বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে তো নাই CSS গুলা। এটা তো বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে নাই CSS গুলা। হ্যাঁ সরি CSS ফাইলটা তো বুটস্ট্র্যাপ ইয়াতে নাই। দরকার bootstrap.min bootstrap.min.js কত হবে? লিংকটা পাচ্ছি না কেন? এবার পাইছি, এবার পাইছি। bootstrap ডট, এই bootstrap আমি তখন লিখি নাই না, বানান বলেছিলাম। আচ্ছা এখন পেয়েছি দেখেন। এখন যদি আমি ধরেন এটা দেই, দাও সাপোজ থেকে এখান দিলাম। এখন যদি আমি কালারগুলো চেঞ্জ করে দেই, মানে ক্লাসের নামগুলো জাস্ট চেঞ্জ করে দিব। ক্লাসের নাম এখানে কি আছে? ক্লাসের নাম সেকেন্ডারি আছে, আমি এখানে সাকসেস দিলাম। BTN এটা ঠিক থাকবে, এখানে জাস্ট সাকসেস দিব। হ্যাঁ সাকসেস দিয়ে দিব, তাহলে দেখবেন যে বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। সাকসেস ওকে। এখন দেখেন রিফ্রেশ করি, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এখানে কিন্তু আমাকে এই কোডগুলো চেঞ্জ, অনেকগুলো কোড লিখতে হচ্ছে না। আমি একটু ক্লাসের নাম ড্যানজার যে আছে, ড্যানজারটা দিয়ে দেই, ড্যানজার DANGER ড্যানজার। এখন দেখবেন যে বাটনের কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। এইটাই দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটু দেখবো যে আসলে যে ড্যানজার হয়ে গেল, ড্যানজার যে হয়ে গেল, তাহলে ড্যানজার হলো, তাহলে এটার ইয়াটা কি? ড্যানজার হলো তাহলে কেন হলো? মানে আমি জাস্ট ড্যানজার লিখে দিলাম আর কালার হয়ে গেল। তার মানে নিশ্চয়ই এই বুটস্ট্র্যাপ এই যে ফাইলটা CSS ফাইল, এই CSS ফাইলের মধ্যে এই নামে কোন একটা ক্লাস তৈরি করা আছে। হ্যাঁ এই নামে কোন একটা ক্লাস তৈরি করা আছে। ওই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা দেখবো যে ওই ক্লাসের মধ্যে এরকম একটা ধরেন কালার তৈরি করা আছে, যার কারণে আমি ক্লাসটাকে কল করার সাথে সাথেই চলে আসছে। তাহলে আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ একটু চেক করে দেখবো যে আসলে ওখানে আছে কিনা। আপনি ইয়াতে যান, সাপোজ এখানে যান, CSS এ যান, এই যে এখানে কি আপনি নোটপ্যাডে যদি ওপেন করেন তাতেও সমস্যা নাই, যে কোনো একটা জায়গায় ওপেন করলেই হবে। এখন কোড দেখেন কতগুলা কোড, এই যে আমি স্ক্রল করতেছি, আমার এখানে স্ক্রল মাত্র শুরু হয়েছে, দেখেন এই যে কতগুলা লাইন কোড দেখছেন। এখন এতগুলার মধ্যে তো আমরা খুঁজে পাবো না, তাই তো?
এখন আমরা খুঁজে না বলে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড দিব, কন্ট্রোল এফ ফাইন্ড, এর মধ্যে গিয়ে আপনি দেখেন যে লিখে দিবেন হচ্ছে btn হাইফেন সাকসেস, দেখেন আছে কিনা, ডাবল সি ই ডাবল এস ডাবল এস, দেখেন পাই নাই, তাই তো সাকসেস বানানটা ওনাদের মতো করে হয় নাই, আমরা প্রাইমারি দেই btn প্রাইমারি, কেন পেল না btn প্রাইমারি, btn প্রাইমারি, btn হাইফেন btn প্রাইমারি। আচ্ছা আমি আছি হচ্ছে এইখানে, এখানে এসে আমি যদি একদম উপরে যাই, অবশ্যই এর মধ্যে এটা আছে, আমি একটু এখান থেকে এটাকে সরাসরি কপি করে নিয়ে তারপরে হচ্ছে কন্ট্রোল এফ দেই, তাহলে আশা করি পাবো। কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এন্টার, ক্যান নট ফাইন্ড, আপ এন্ড ডাউন, এটি স্কেচ দরকার নাই। আচ্ছা কেন তো ঝামেলা করতেছে। আচ্ছা আমি একটু দিয়ে একটা খুঁজে বের করে নিয়ে আসি এমনিতেই, বিটিএন খুঁজে বের করা অনেক মুশকিল, অনেকগুলো লাইন আছে। এই যে বিটিএন ফোকাস বাটন, ফোকাস বাটন, অনেকগুলো লাইন কোড আছে, এখান থেকে খুঁজে বের করা সর্ট আউট, ইয়া দিলে চলে আসার কথা, আর ফাইন্ড দিলে চলে আসার কথা। বিটিএন হোভার আছে, এই যে বিটিএন প্রাইমারি, এই যে বিটিএন প্রাইমারি, এই যে দেখেন, এই যে দেখছেন বিটিএন প্রাইমারি, তাহলে এটা আসলে না, ডট সহ দিতে হবে মনে হয়, কন্ট্রোল এফ, এই চলে আসছে বিটিএন প্রাইমারি, তখন আসলো না কেন, দেখছেন বিটিএন প্রাইমারি। তাহলে আমি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমি যদি সাকসেস দেই, সাকসেস স্পেলিংটা কি আছে, অথবা ডেঞ্জার দেই, ডেঞ্জার, এই যে দেখেন ডেঞ্জার চলে আসছে, এই যে এসে, তারপর হচ্ছে ডেঞ্জার হোভার, এই হোভারে তো আমরা যাইনি, আমি শুরুর দিকে দেখালাম আপনাদেরকে। তারপরে ধরেন এখানে প্রাইমারি যদি যান, প্রাইমারিতে দেখলাম সাকসেস, সাকসেস স্পেলিংটা মনে হয় আমার ঠিক হয় না এখানে, এখান থেকে এটা দেখে নেন সাকসেস বানানো কিভাবে আছে, একটা সি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসে না কেন, যাই হোক সামহাও পাচ্ছে না এখানে, কোন একটা প্রবলেম হয়েছে, তাহলে উপরে আছে আমার এখানে আপ মানে ডাউন দেওয়া আছে, উপরে আছে। যাই হোক এই ক্লাসের নামগুলো এখানে এভাবে দেওয়া আছে, দেওয়া থাকার কারণেই আমরা কল করতেছি আর পাইতেছি, ঠিক আছে। আপনারা তো প্রাইমারি আর ইয়ে দেখলেন, ডেঞ্জার দেখলেন, এখানে যতগুলা ক্লাস ব্যবহার করতেছেন এই সমস্ত ক্লাসগুলো এই বিডিএন এর মধ্যে অর্থাৎ এই সিএসএস ফাইলের মধ্যে আছে, জন্য আমরা কল করার সাথে সাথেই সেরকম হয়ে যাচ্ছে। আমরা তো শুধুমাত্র কালারটা চেঞ্জ করলাম, এখানে আরো অনেক কাজ আছে, যে আপনারা একটু আগে দেখলেন হোভার, কোলন হোভার, হোভার হলে যে চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্লাসগুলো হচ্ছে এই সিএসএস ফাইলের মধ্যে আছে, ওইখান থেকে আমরা জাস্ট ক্লাসগুলোকে ব্যবহার করব। এখানে আরো সহজ যে আমরা ক্লাসগুলোকে কল করে করে ব্যবহার করব। দেখেন এখান থেকে প্রত্যেকটা আপনি কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে নিয়ে তারপর এখানে দিয়ে দিবেন, কপি করে নিয়ে পেস্ট করে দিবেন। আচ্ছা গেল। এখন অনেক সময় এরকম হয় যে আমরা এই বাটনগুলোকে একটু গোল করি, তারপর হচ্ছে বাটনগুলোকে একটু ছোট করি, ইত্যাদি কাজগুলো যদি করি, সেই কাজগুলো কিন্তু এখান থেকে জাস্ট ক্লাসগুলোকে কল করলেই হয়ে যাবে। এই দেখেন বাটনের চতুর্পাশে যদি একটু আউটলাইন দিতে চান, হ্যাঁ আউটলাইন দিতে চান একটু, যে ইয়া করে চতুর্পাশে যে একটু লাল দেখতেছেন আবার অন্য কালার দেখতেছেন, সেটা যদি করতে চান তাহলে এই যে এইটা, এই ক্লাসটাকে জাস্ট কপি করে দিবেন, আর কোনো কাজ নাই। আমি কপি করেই দেই, কপি করে এখান থেকে দিয়ে দেব। কপি পেস্ট করার সময় একটু সাবধান থাকবেন যাতে করে কোনো ভুল না হয়। এই দেখেন, ঠিক আছে, আপনি এখন যে খুঁজে দেখেন এই ক্লাসটা কিন্তু ওই সিএসএস ফাইলের মধ্যে ডেফিনেটলি আছে। ওকে, তাহলে আউট ইয়া দেখলেন, আউটলাইন দেখলেন,
এরপরে বাটনটাকে যদি একটু সাইজটা বড় করতে চান তাহলে সেই ক্ষেত্রে বড় করার জন্য যে এই যে বিটিএন এলজি, এলজি মানে হচ্ছে লার্জ, ঠিক আছে, এটা সেকেন্ডারি হবে, বিটিএন প্রাইমারি হবে, বিটিএন সেকেন্ডারি হবে, কিন্তু সেটা বিটিএন আবার লার্জ মানে একটু বড় সাইজের হবে। তা আমরা একটু লিখে দেই বিটিএন লার্জ। এখানে ধরেন আমরা বিটিএন প্রাইমারি আছে, তো কি আছে বিটিএন প্রাইমারি, বিটিএন তারপর বিটিএন হাইফেন প্রাইমারি তারপর বিটিএন লার্জ স্পেস বিটিএন হাইফেন এলজি মানে লার্জ। বাটনটা একটু বড় হবে, এই যে বাটনটা একটু বড়, দেখছেন? ছোট করতে চান এসএম মানে স্মল, বিটিএন এসএম এসএম। এখন যান বাটনটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে। তারপর হচ্ছে পুরাটাই ব্লক লেভেল, এটা ব্লক বিটিএন ব্লক, এই যে শুধু এটা বলে দিবেন বিটিএন ব্লক, আর বাকি যা আছে বিটিএন এলজিও হবে আর বিটিএন ব্লক হবে। ঠিক আছে, আমরা বলে দেই বিটিএন এলজি, বিটিএন এলজি, এলজি আবার বিটিএন, বিটিএন না বিটিএন বিএলসিকে ব্লক। এই যে ব্লক লাইন মনে আছে কিনা আপনাদের, ইনলাইন ব্লক লাইন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এরপর হচ্ছে অ্যাক্টিভ স্টেট, এরকম অ্যাক্টিভ থাকে আগে থেকে, একটা অ্যাক্টিভের একটা ইয়ে থাকে যে অ্যাক্টিভ হয়ে আছে মনে হয়। তারপর হচ্ছে ডিজেবল, দেখেন এখানে কোনো কাজ হচ্ছে না। অ্যাক্টিভ হওয়া মানে কি, অনেক সময় দেখেন যে বাটনে ক্লিক করলে যেরকম হয়ে থাকে সেরকম হয়ে থাকে আগে থেকে ডিফল্ট ভাবে। নেভিগেশন বারে আপনারা হয়তো দেখছেন যে হোম বাটনটা অ্যাক্টিভ হয়ে আছে আগে থেকে। তো এটা যদি করতে চাই তাহলে এইভাবে করতে পারবে যে অ্যাক্টিভটা লিখে দিলেই হবে অ্যাক্টিভ। ওকে, এরপরে আপনার হচ্ছে ডিজেবল স্টেট, দেখেন বাটন আছে কিন্তু বাটনে ক্লিক মানে ক্লিক হচ্ছে না। এটা অনেক সময় কেমনে হয় জানেন কি হয়, আমি একটু কনসেপ্টটা বলে দেই। ধরেন সুপার শপে অনেক সফটওয়্যার আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যে সফটওয়্যার ব্যবহার করতেছে সুপার শপে। তো সুপার শপে ধরেন একটা প্রোডাক্ট যে সেলস করতেছে, সেলসম্যান প্রোডাক্ট সেল করতেছে, আসলে এরকম আপনার প্রোডাক্ট কিনতেছেন, কিনে নিয়ে তারপরে তাকে দেখাচ্ছেন, উনি ওটা কি করতেছে স্ক্যান করতেছে, স্ক্যান করে, স্ক্যান না ঠিক ওই যে বারকোড রিডার দিয়ে বারকোড দিয়ে রিড করতেছে, করে তারপরে আপনার প্রাইসিং করে তারপর আপনাকে দিয়ে দিচ্ছে। তার মানে উনি শুধু সেলস প্রাইস গুলো জানতেছে, কোয়ান্টিটি দিচ্ছে এবং সেলস প্রাইসটা ওখানে অটোমেটিক্যালি যোগ হয়ে যাচ্ছে। এখন ওই প্রোডাক্টটা ওই কোম্পানি বা ওই শপ তারা কত দিয়ে কিনছে এটা কিন্তু সে জানে না, ঠিক আছে, এটার বা এটার প্রাইসটা সে চেঞ্জও করতে পারবে না, ঠিক আছে। অথবা ধরেন তাকে ডিসকাউন্ট দিয়ে দিছে, ডিসকাউন্ট সে দিতে পারতেছে, কিন্তু তারপরে হয়তো ডিসকাউন্ট নাই, ধরেন এক সপ্তাহ পরে আর ডিসকাউন্ট নাই, কিন্তু ডিসকাউন্টের যে বাটনটা সেই বাটনটা সাপোজ আছে, কিন্তু উনি আর ক্লিক করলে ওটার কাজ হচ্ছে না। বুঝতে পারছেন? এগুলা ইউজারের রোল বলে, ইউজার রোল পারমিশন বলে। এরপরে হচ্ছে ধরেন আরো কিছু কাজ আছে যেগুলা সে চাইলেও ওগুলাতে কোনো কাজ করতে পারবে না, তার ওখানে দেখাবে বাটন, কিন্তু সে কাজ মানে বাটনে ক্লিক করে কোনো ঘটনা ঘটাইতে পারবে না, কাজ করতে পারবে না। তো এই টাইপের অনেক সময় ডিসেবল যদি করে দিতে চান তাহলে অনেক সময় বাটন এইভাবে ডিসেবল করে দেওয়া যায়। বাটন শো করবে কিন্তু এটা কিন্তু আরেকজনের জায়গায় গিয়ে ঠিকই শো করবে, মানে ক্লিকেবল হবে। এটা আবার ওই যে ইউজার রোল পারমিশন দিলে তখন হয়ে যায়। ম্যানেজার পারবে বা ধরেন জিএম পারবে ইত্যাদি, তারা তারাই পারবে। তো এরকম করা যায় আর কি। ডিসেবল এটা বলে দিলেই হয়ে যাবে। কোথায় গেল সেটা, ডিসেবল, এখানে দেখেন শেষে বলে দিচ্ছে ডিসেবল। আমি একটু বলে দিয়ে দেখি কি হয়, আমার কি হয় এটা একটু দেখি। ডিসেবল না, DISABL ED, ডিসেবল এভাবে তো হওয়ার কথা। স্পেলিং ভুল হলো কিনা জানি না, ভুল হলে ভুল হবে। এই যে এই এমনটাতে ডিসেবল হয়ে গেছে, কাজ হবে না, ডিসেবল। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে লিংক যদি করে দিতে চান, লিংক সেটা করে দেওয়া যাবে, এরিয়া ডিসেবল ট্রু। তারপরে হচ্ছে বাটন প্লাগইন সিঙ্গল টগল চেকবক্স রেডিও বাটন, এই যে চেকবক্স একই জিনিস,
একই জিনিস দেখেন, চেক বক্স কিভাবে তৈরি করছে, একটা ডিপের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে আপনার ইনপুট টাইপ চেক বক্স দিছে এবং সেটাকে একটা তার আগে আবার একটা লেভেল তৈরি করছে, লেভেলে এখানে গিয়ে অ্যাক্টিভ বলে দিছে। ঠিক আছে, এই লেভেলের মধ্যে হচ্ছে এই ইনপুট টাইপ চেক বক্সটা তৈরি করছে এবং এটা অটোমেটিক্যালি চেকড, দেখেন চেকড হয়ে আছে। এই টাইপের তৈরি করতে চাইলে এই কোডটা নিয়ে দিয়ে দিবেন, বাস হয়ে গেল, এই কোডটা দিয়ে দিবেন। আচ্ছা, এই হচ্ছে বাটন সংক্রান্ত। আমি যদি ধরেন বাটন সংক্রান্ত বাদ দিয়ে যদি আমি অন্য কিছু করতে যাই, অন্য ধরেন অন্য কোনো ট্যাগের উপরেও করতে চাই, তাহলে কিন্তু আমি সেটাও করতে পারবো। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু অন্য কোনো ট্যাগের উপরে, টেবিলের উপরে আমি চাইলে টেবিলের উপরে কাজ করতে পারবো, তারপর হচ্ছে গ্রিড সিস্টেমের মাধ্যমে কাজ করতে পারবো, বাটনের উপরে করতে পারবো, তারপরে পেজিনেশনের উপরে করতে পারবো, আমরা লিস্ট করেছিলাম লিস্টের উপরে কাজ করতে পারবো, নেভিগেশন বার তৈরি করতে পারবো, যেখানে আমরা অনেকগুলা কোড লিখে তারপরে ন্যাপ বার তৈরি করেছিলাম, সেখানে এখানে আর ওই কাজগুলো করতে হবে না, আমরা অল্প কিছু কোড লিখে আমরা নেভিগেশন বার বা ন্যাপ বার তৈরি করতে পারবো এবং ন্যাপ বারের সাথে সাথে আমাদের ড্রপ ডাউন যে ইয়েটা আছে সেটাও করতে পারবো। আচ্ছা, এখন আসেন, আমি এতক্ষণ দেখালাম হচ্ছে আপনাদের ফাইল থেকে নিয়ে মানে ডাউনলোড করে তারপরে দেখালাম। এখন আমরা হচ্ছে সিডিএন ব্যবহার করব, অর্থাৎ গুগল থেকে আমরা ওই লিংকটা ব্যবহার করে তারপরে করব। ঠিক আছে, তাহলে আমি আবার একটু হোমে যাই, হোমে গিয়ে এখান থেকে হোমে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে ডকুমেন্টেশনে যাই, অথবা বুটস্ট্র্যাপ সিডিএন এখান থেকেও নিতে পারবেন। এই যে দেখেন সিডিএন এর লিংকগুলো, এই যে এটা আমরা চাইলে নিতে পারবো এখান থেকে কপি করে। এখানে শুধুমাত্র এই যে সিএসএস এর জন্য এটা, তারপরে জেএসএস এর মানে জাভাস্ক্রিপ্ট এর জন্য এটা, তারপরে popper.js একটা আছে, এটারও কাজ আছে, এটা একটা, তারপরে যে কোয়েরি আছে এটাও কাজ আছে, এটার জন্য হচ্ছে আলাদা আলাদা লিংক, আমরা এই লিংকগুলো ব্যবহার করতে পারবো। তো জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরি আমরা দেখি নাই, যদিও আমরা একটা সময় এসে দেখবো, কিন্তু আমরা এগুলা বুটস্ট্র্যাপে যদি কিছু কাজ করতে চাই, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে। জাভাস্ক্রিপ্টের কাজ বলতে কি, আমরা কোনো বাটনে হয়তো কোনো অ্যাকশন যদি দিতে যাই, তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের কাজ থাকবে। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদেরকে এখানে এই লিংকগুলো আমাদেরকে কপি করে নিতে হবে, মানে এই লিংকগুলো দিতে হবে। ঠিক আছে, তাহলে কাজগুলো হয়ে যাবে, তারপরে জাভাস্ক্রিপ্ট আমরা ডিটেইলস পরবর্তীতে দেখব। তো সিডিএন ব্যবহার করে আমরা এইভাবে করতে পারি, এই যে এটাই হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো আমরা এইখানে আমাদের এখানে যে bootstrap.css এর মধ্যে যেরকম দেখলাম অনেকগুলা ক্লাস তৈরি করা আছে, ঠিক একই ভাবে এই যে সিডিএন আমরা ব্যবহার করতেছি, সিডিএনটা ব্যবহার করতেছি, এই সিডিএন এর মধ্যেও, এই ফাইলের মধ্যেও কিন্তু এটা যে সার্ভারে আছে সেই সার্ভারের মধ্যেও ওরকম সিএসএস তৈরি করা আছে, যেখানে ওই কাজগুলো করে দেওয়া আছে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে মোটামুটি কাজ। এখন আপনারা একটু এই কাজ এই পর্যন্ত করবেন, আমি চাইলে আপনাদেরকে সিডিএন দিয়েও দেখাই, এটা দেখে দিই, না হলে পরে আবার কনফিউশন থেকে যাবে। না, এখান থেকেই দেখাই আমি। এখান থেকে নিয়ে দেখাই, এই যে ডকুমেন্টেশনে যান, ডকুমেন্টেশন গেলে সিএসএস এর জন্য এটা ধরেও কপি করতে হবে না। দেখেন আমি ডকুমেন্টেশনে গেছি, গেট বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে গেছি, এখানে গিয়ে ধরেও কপি করতে হবে না, এই যে কপি লেখাই আছে, এখানে কপি করবেন, কপি করলেই বাস হয়ে যাবে। এই যে কপির মানে এটা কপি হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে এই আগের যে লিংকটা ছিল এটা আর আমি রাখবো না, আমার পিসির লিংকটা রাখবো না। দেখেন আমার পিসিতে যে ফাইলটা ছিল সেটা রাখলাম না, এখন কি এটাকে ব্যবহার করলাম। দেখেন এটাই হচ্ছে সিডিএন ব্যবহার করা। এখন যদি আমি আউটপুট নিতে যাই, তাহলে কিন্তু সেম আউটপুটই আসবে, আগের মতোই আসবে। এই যে এখন আমি এটাকে চেঞ্জ করে দিব, এগুলা কিছু রাখবো না, ক্লাস বিটিএন প্রাইমারি এগুলা কিছুই রাখবো না। এখন এখান থেকে একটু চেঞ্জ করে করে আপনাদেরকে আমি দেখাই, দেখবেন যে কাজ সেম হয়ে যাচ্ছে, এই যে সেম কাজই হয়ে যাচ্ছে। এখন এখানে একটু প্রাইমারি দেওয়া আছে, তো এখানে ডেঞ্জার দেন, সাকসেস দেন, ওয়ার্নিং দেন। এখন যান ডেঞ্জার, এই যে ডেঞ্জার কালার চেঞ্জ হয়ে গেছে, তারপর হচ্ছে ওয়ার্নিং দেন, ওয়ার্নিং এটা দেন, এই যে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখন কিন্তু আমার নিজস্ব ফাইলটা নাই, তারপরে ওই যে সিডিএন ব্যবহার করলাম, এই সিডিএন ব্যবহার করার কারণে আমাদের এই কাজটা হয়ে যাচ্ছে।
তো এই কাজটা আপনারা একটু করেন। এই পর্যন্ত দুইটা ওয়েতেই করবেন। প্রথমত হচ্ছে ওই ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপরে হচ্ছে কাজ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে সিডিএন ব্যবহার করে করবেন। এটা 10-15-20 মিনিটের মধ্যেই করে ফেলেন, বেশি সময় লাগার কথা না। স্টার্ট করেন। আমি এটার ইয়েতে যাই, আমি আমার এখান থেকে লগ ইন করা আছে, লগ ইন এখান থেকে আমি যদি গিগসে যাই, গিগ হচ্ছে যে একটা অফার দিয়ে দেওয়া যে আমি এই কাজগুলা এই এত রেটে এত দিনের মধ্যে এত সময়ের মধ্যে এই কাজগুলো করে দিব আপনাকে, কে আমার কাছ থেকে এই কাজটা করে নেবেন, এরকম। মানে আমি আমার একটা কাজ বা ক্লায়েন্টের একটা কাজ কত দিনের মধ্যে কি কি সুযোগ সুবিধা দিতে পারবো, কাজটা আমি কত দিনের মধ্যে করে দিতে পারবো, তারপর হচ্ছে কতবার কাজটা রিভিউ করে দিতে পারবো, তারপরে আমার এক্সপেরিয়েন্সটা কি আছে ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো, বা আমি এক্সট্রা ফ্যাসিলিটিস ক্লায়েন্টকে কি কি দিব, বুঝতে পারছেন? তো এটা বলে দেওয়া, তখন হচ্ছে ক্লায়েন্ট ওখানে দিয়ে এখান থেকে দেখবে যে কে কতদিন কাজ করেছে, তারপরে হচ্ছে কে কি কাজ করে দিতে চাইছে এবং কত দিনের মধ্যে করে দিতে চাইছে ইত্যাদি ইত্যাদি। তখন সে ওটা দেখে তারপরে হচ্ছে আপনাকে নক করবে। তো লগ ইন করার পরে হচ্ছে আমরা এই যেখান থেকে গিগ লেখা আছে, এখানে আরো অনেকগুলো আছে অপশন, এখান থেকে গিগসে যাব, গিগ যাওয়ার পরে এখানে দেখবেন নিচে ডানে, নিচে ডানে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ। এগুলা বেশিরভাগ কাজই হচ্ছে আপনাকে দেখে দেখে অপশন দেখে দেখে করতে হবে। হ্যাঁ, অপশন দেখে দেখে করতে হবে এবং আটকে গেলে তখন আবার টিউটোরিয়াল দেখতে পারবেন। যাই হোক, এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ আমি এখানে ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ গিগ। তো আমরা এখন আসলে তো কাজ জানি হচ্ছে আমরা এইচটিএমএল থেকে এইচটিএমএল সিএসএস দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি। তো আমরা সেটার জন্যই একটা গিগ তৈরি করব। তো সেটা কিভাবে তৈরি করতে হয়, তো আমরা আসলে কোনটার ভিতরে কি লিখতে হয় এত কিছু তো আমরা জানি না, তাই তো? এখন আমরা এটা একটু 2-3 জনের বা 2-4-5 জনের ইয়াটা প্রোফাইলটা আমরা খুঁজে খুঁজে দেখবো। আমি যদি এখানে সাপোজ এখান থেকে যদি আপনি সার্চ দেন, আমি একটু নিউ ট্যাবে যাচ্ছি, নতুন একটা ট্যাবে গিয়ে আমি হচ্ছে এটা দেখব। আচ্ছা, এখান থেকে দেখতে পারেন এই যে সার্চ, সার্চ অপশন, এখান থেকে দেখেন এখানে সার্চ দিবেন আপনি যে ধরেন পিএইচডি টু এইচটিএমএল বা ফ্রন্ট ডিজাইন বা ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি। আমরা এখন পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি হচ্ছে একটা ফটোশপের একটা ডিজাইন করা থাকে, সেটা দেখে দেখে আপনি এইচটিএমএল এ কনভার্ট করবেন, সেটার মতো করে এইচটিএমএল সিএসএস বা বুটস্ট্র্যাপ দিয়ে কোডিং করে সেরকম একটা ডিজাইন করে দিবেন। এরকম হচ্ছে এটা হচ্ছে পিএইচডি ফাইল। পিএইচডি মানে একটা ফটোশপ দিয়ে একটা ফাইল তৈরি করা থাকবে, সেই ফাইলটা ওখানে বলে দেওয়া থাকবে যে এরকম ওয়েবসাইট হবে, এখানে এরকম মেনু হবে, তারপরে এই পাশে ডান পাশে এটা হবে ওটা হবে ইত্যাদি ইত্যাদি, এখানে ইমেজ থাকবে, এরকম একটা ফটোশপে ডিজাইন করে দিবে, সে ক্লায়েন্ট আপনাকে দিবে, সেটাকে হচ্ছে আপনি এইচটিএমএল কোড দিয়ে সেরকম করে একটা সাইট তৈরি করবেন। তো আমরা এটা দেখতে পারি রিসার্চ জন্য যে পিএইচডি টু এইচটিএমএল, অথবা দেখেন যে পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ। এখন কিন্তু সবাই রেসপন্সিভ সাইটই চায়। রেসপন্সিভ বলতে কি, যে কোনো ডিভাইসে যেন সাপোর্ট করে, বড় ডিভাইস, আমি এখন ল্যাপটপ ইউজ করতেছি, আমার সাথে যদি কেউ এর বড় ডিভাইসে কেউ চালাতে চায় সেখানেও যেন দেখায়, তারপরে হচ্ছে মোবাইলে যদি কেউ চালাতে চায় সেটাও যদি মোবাইলের মতো করে এভাবে সুন্দরভাবে দেখায়। তো এই জিনিসগুলো হচ্ছে রেসপন্সিভ। তো এটাও দিতে পারেন যে রেসপন্সিভ পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ ওয়েবসাইট। তো দেখেন অনেকগুলা অপশন আসছে, অনেকগুলা ইয়ে আসছে যারা অলরেডি গিগ দিয়ে রাখছে। তো সেগুলা 2-4টা স্যাম্পল আপনি দেখবেন, আমরা এখান থেকেও দেখতে পারি, অথবা আমার এখান থেকে একটু আগে করে রাখছি, আমি দেখি নিউ মানে ট্যাবে নিয়ে রাখছি। এখানে বলছে আই উইল কনভার্ট এক্সডি টু এইচটিএমএল। এক্সডি এগুলো হচ্ছে আপনার একটা এক্সটেনশন বা একটা ডিজাইনের টাইপ, টু এইচটিএমএল স্কেচ টু এইচটিএমএল পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ বুটস্ট্র্যাপ 4। বুটস্ট্র্যাপ 4 এ তারা কোনো থাকলে পিএইচডি থেকে এইচটিএমএল বা বুটস্ট্র্যাপ দিয়ে তখন রেসপন্সিভ একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। যেমন এই যে এরকম দেখেন, এই যে এটা একটা ফটোশপের ডিজাইন, কিন্তু এরকম ক্লায়েন্টরা দেয়, দেওয়ার পরে হচ্ছে এইরকম করে আপনি একটা ওয়েবসাইট দেখে দেখে তৈরি করবেন এইচটিএমএল সিএসএস বা বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা, তো এখন উনি এই কথাটা লিখছে, আই উইল কনভার্ট এত এত এত, এই লেখাটা লিখছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখবো এরকম উনি যেভাবে লিখছে হুবহু সেইভাবেই আমরা লিখবো, ব্যাপারটা এরকমও না।
তো সেই ক্ষেত্রে আমি কয়েকজনেরটা দেখবো, দেখে তারপর একটা ডিসিশন নিব যে এইভাবে লিখলে হচ্ছে আপনার ইয়েটা হবে আর কি। এবং আমরা এখানে কি শব্দগুলো ব্যবহার করব সেই শব্দ দিয়ে যখন এখানে কেউ সার্চ করবে, ক্লায়েন্ট যখন সার্চ করবে তখন কিন্তু ওইটা খুব দ্রুত চলে আসবে। বুঝতে পারছেন? এখানে সার্চ করলে কিন্তু চলে আসে। তো আমাদের ওই গিগের মধ্যে যেন ওই শব্দগুলো বারবার থাকে আর কি। আচ্ছা, তো এখানে উনি এটা লিখছে, তারপরে হচ্ছে একটা ইমেজ দিবেন। এখানে ইমেজ দিবেন আপনি কোন ধরনের, বা ছোট একটা ভিডিও করে দিতে চাইলে ভিডিও করে দিতে পারবেন। তারপরে হচ্ছে উনি কোন জায়গার সেটা ঠিক আছে। তারপরে অ্যাবাউট দিস গিগ ওয়েলকামিং ইউ, উনি শুরুতে এই কথাটা লিখছে, উই আর টিম অফ প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইত্যাদি। ওনারা টিম ওয়াইজ কাজ করেন। তো এখানে কিছু বিস্তারিত কিছু লিখছে। তারপরে ইউ উইল গেট, মানে ক্লায়েন্টকে বলছে আপনি কি কি পাবেন আমাদের কাছ থেকে, HTML5 CSS3 ইত্যাদি ইত্যাদি যা যা আছে এখানে এই জিনিসগুলো উনি বলে দিচ্ছে। আচ্ছা, এরপরে কেন আপনাকে চয়েস করবে এই কথাটা বলে দিচ্ছে, আমাকে কেন আপনারা চয়েস করবেন। তো উনি বলছেন যে 100% আমরা স্যাটিসফ্যাকশন দিতে পারি ক্লায়েন্টকে। তারপর হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি দিতে পারি, তারপর হচ্ছে আনলিমিটেড রিভিশন। রিভিশনটা কি, ক্লায়েন্ট কোনো কাজ করার পরে ধরেন একটা ডিজাইন করছেন বা একটা সাইট ডিজাইন করছেন, সেই সাইট ডিজাইন করার পরে ক্লায়েন্ট বললো যে আমার এরকম পছন্দ হয় না, এরকম করে দেন। এরকম আপনি করছেন, আবার দেখলো, দেখার পরে আর একটু চেঞ্জ করতে চাইলো, তো এটাই হচ্ছে রিভিশন দেওয়া। তো ইনি বলছে আনলিমিটেড, যতবার ক্লায়েন্ট মানে ইয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমি রিভিশন দিতেই পারবো। ওকে, kindly contact us, get a responsible and the exact price of project before placing an order। আচ্ছা, অর্ডার পাওয়ার জন্য এটা করতে বলছে। এরপরে উনি হচ্ছে বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশি। আচ্ছা, মেম্বার হচ্ছে 2020 সাল থেকে। উনি লাস্ট ডেলিভারি মানে রেসপন্স টাইম মানে 1 ঘন্টার মধ্যে রেসপন্স করতে পারবে এবং 6 ঘন্টার মধ্যে উনি ডেলিভারি দিতে পারবে। তারপরে কিছু ডেসক্রিপশন লিখছে। তারপরে হচ্ছে প্যাকেজ আছে, মানে ক্লায়েন্টকে যে অফার করবেন কয়েকটা প্যাকেজ অফার করতে পারেন, যে আমি যদি আপনি এই টাইপের কাজ করে নেন, বা ধরেন 2টা স্পেস তৈরি করলেন, তারপরে হচ্ছে ওর সাথে 5 বার রিভিশন দিয়ে দিব ইত্যাদি, এরকম একটা প্যাকেজ তৈরি করছে, একটা অফার তৈরি করছে, তাহলে আমাকে $এত দিতে হবে, এত দিন সময় লাগবে। এরপরে তারপরে আরেকটা প্যাকেজ থাকে যে এইটা যদি নেন, তো সেক্ষেত্রে হয়তো 5টা পেজ তৈরি করে দিব, আপনাকে হয়তো 10 বার রিভিউ করে দিব, তারপরে এটা তো 10 দিন সময় 5 দিন সময় লাগবে, তারপরে হচ্ছে এটার প্রাইসটা একটু তার সাথে বেশি। এই টাইপের প্যাকেজ তৈরি করা যায়। এই যে দেখেন, বেসিক প্যাকেজে উনি হচ্ছে $10 নিবে, তারপর হচ্ছে ভেরি সিম্পল কি কি করে দিবে, তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন করে দিবে, তারপরে স্লাইডার থাকবে, তারপরে হচ্ছে সার্ভারে আপলোড করে দিবে না, এটা মনে হয় ইয়ে দিছে, দেয় নাই, ঠিক চিহ্ন দেয় নাই। তারপরে ব্রাউজার কম্পাটিবিলিটি, তারপরে নাম্বার অফ পেজ কয়টা করে দিবে, একটা করে দিবে, রিভিশন দিবে হচ্ছে আনলিমিটেড রিভিশন দিয়ে দিবে, ক্লায়েন্ট যতবার চায়। ডেলিভারি টাইম 1 দিনের মধ্যে করে দিবে এবং এটার অ্যামাউন্ট নিবে হচ্ছে উনি $10। ঠিক আছে, আপনি আপনার মতো করে দিবেন। তারপরে হচ্ছে এর সাথে যদি স্ট্যান্ডার্ডটা নিতে চায়, তো সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে উনি $20 $30 নিবে, কিন্তু এখানে একটু কাজ উনি বেশি করে দিবে। ওকে, এরপরে প্রিমিয়ামটা হচ্ছে আপনি প্রিমিয়ামটা আমরা এখান থেকেও দেখতে পারি, যে স্ট্যান্ডার্ডে গিয়ে এখান থেকেও দেখতে পারি সংক্ষেপে, পেজ 1 রেসপন্সিভ ডিজাইন, স্লাইডার, তারপরে প্রিমিয়াম হচ্ছে $60 নিবে, তারপরে 2 দিনে ডেলিভারি। তো এই হচ্ছে গিগ, এনাফ গিগ। তারপরে আমরা হচ্ছে আরো 2 ঘন্টা দেখতে পারি। দেখেন ইমেজটা কত সুন্দর করে তৈরি করছে, এবং আপনি একটা ইমেজ তৈরি করবেন। এরপরে হচ্ছে উনি ডেসক্রিপশন দিছে এখানে, তারপর হচ্ছে কেন কি কি সার্ভিস দিবেন উনি, তারপর হচ্ছে কেন তাকে চয়েস করবেন, অন টাইম ডেলিভারি, সাপোর্ট ফাস্ট ডেলিভারি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড ইত্যাদি লিখছে, মানে কাজ পাওয়ার জন্য এবং ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে আপনি মানে আপনি যোগ্য এবং আপনি তাকে তার ইচ্ছা মতো তার সুবিধা মতো কাজ করে দিতে পারবেন, এই টাইপের কিছু লেখা, এবং আপনার কাছ থেকে কাজ সে ভালো কোয়ালিটির কাজ পাবে সেই বিষয়গুলো মূলত লেখা। এই যে ইনি লিখছেন উনি 5 বছর হলো তার ওয়েবসাইট ডেভেলপমেন্টে তার এক্সপেরিয়েন্স আছে ইত্যাদি ইনি লিখছেন। তারপরে তার প্যাকেজটা দেখেন, এই যে এখানে উনি লিখছেন, উনি হচ্ছে আপনার $25 মধ্যে 3 থেকে 4টা পেজ তৈরি করে দিবে, কন্টেন্ট আপলোড করে দিবে, উনি কিছু কন্টেন্ট দিবে ক্লায়েন্ট, সেই কন্টেন্ট গুলা আপলোড করে দিবে। তারপরে আরেকজনেরটা যদি আমরা দেখি, আই উইল ডু ফ্রন্ট এন্ড ডেভেলপার এন্ড ডিজাইনার, উনি ফ্রন্ট এন্ড ডেভেলপার এন্ড ডিজাইনার, তো সেই ক্ষেত্রে ওনার যে অফার গুলো সেটা উনি দিছে। তো যাই হোক, আমরা এরকম দেখবো 5-10টা বা কয়টা দেখবেন, আপনারা দেখে আইডিয়া নেবেন, কিন্তু কোনোটা থেকে কপি পেস্ট করবেন না, হুবহু তার মতো করে দিবেন না, বাট আপনি কপি পেস্ট না করে দিয়ে একটা আইডিয়া নেবেন আর কি। হ্যাঁ,
তো আমরা এখন আমাদের মতো করে তৈরি করি। সাপোজ আমি আই উইল ডু প্রফেশনাল HTML2 PhD2 HTML professional responsive ডিজাইন এরকম ভাবে লিখে দেব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তারপর হচ্ছে এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি এখান থেকে প্রোগ্রামিং এন্ড টেক দিতে পারেন, অসুবিধা নাই। দিলেন, দেওয়ার পর ওয়েব প্রোগ্রামিং অথবা হচ্ছে মোবাইল অ্যাপস এরকম আরো ইয়া আছে। এখান থেকে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস, ই-কমার্স ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং, ওয়েব প্রোগ্রামিং দেন, এটা দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে হচ্ছে সিলেক্ট এ সার্ভিস টাইপ, কোন টাইপের সার্ভিস আপনি দিবেন। হেল্প এন্ড কনসালটেশন, কাস্টমাইজেশন, থিম, প্লাগইন, সিলেক্ট এ সার্ভিস টাইপ। আচ্ছা, এখান থেকে আপনি একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এখান থেকে এসে তারপরে হচ্ছে গিগ মেটাডাটা, এখান থেকে যে কোনো, এখান থেকে ধরেন, এখান থেকে হচ্ছে কোন টাইপের কাজ করে দিবেন আপনি। ধরেন আমি দিলাম হচ্ছে বিজনেস, ব্লগ, এন্টারটেইনমেন্ট, এডুকেশন, পোর্টফোলিও ইত্যাদি। ওকে, তারপরে সাপোর্ট প্লাগইন টাইপস, ধরেন আপনি কি কি প্লাগইন টাইপস দিবেন, এগুলো আসলে আপনাদের সব এখানে বুঝবেন না, আর যখন সামনের দিকে কাজ করবেন তখন আরো সহজ বুঝতে পারবেন। তারপরে ধরেন মার্কেটিং টাইপের দিয়ে দেন একটা কিছু। তারপর হচ্ছে সাজেস্ট আদার যদি দেন, তাহলে সেটা সার্চ ট্যাগস, মানে কিছু ট্যাগ লিখবেন, যে ট্যাগ গুলা লিখলে হচ্ছে ওনারা এই ট্যাগ গুলা দিয়ে সার্চ করলে সহজে যাতে পায়। তো আমরা একটু দুই একজনের ট্যাগ গুলা দেখি যে ওনারা কি লিখছেন আসলে, বা এটাও দেখতে পারি, সমস্যা নাই। বা আমরা হচ্ছে PhD2 HTML যদি আমরা দেই তাহলে কি আসে সেটা দেখি। এখানে হচ্ছে সার্চ দেই PhD2 রেসপন্সিভ, হ্যাঁ চলেই তো আসছিল। আচ্ছা, এই যে PhD2 HTML বুটস্ট্র্যাপ, PhD2 HTML CSS, PhD2 বুটস্ট্র্যাপ, এই লেখাগুলো দিয়ে সার্চ দিলে আপনারটা যাতে চলে আসে, এই কারণে আমরা এখানে এই ট্যাগগুলো দিব। আমরা কি দিব, PhD2 what HTML, আবার PhD2 CSS, বা এখানে আপনি দেন PhD2 কি দিবেন, PhD2 bootstrap bootstrap ওখানে কেন সাজেস্ট আসে না, PhD2 WordPress, আচ্ছা PhD2 WordPress দেন, সমস্যা কি, WordPress এর কাজ কিছুদিন পরে তো করবোই আমরা। তারপরে হচ্ছে আর কি আছে এখানে একটু দেখে নিই আমরা কি কি ট্যাগ আছে। PhD2 bootstrap, তারপরে হচ্ছে WordPress, HTML CSS দেই, require the sellers verify their asset, তারপরে হচ্ছে CSS আসতেছে না, HTML CSS, ঠিক আছে, এই কটাই আমরা দিই, সমস্যা নাই, এই কটা ট্যাগই আমাদের থাক। HTML CSS, ওকে, তাহলে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, আমাদের এখানে স্পেসিফিকেশন, প্ল্যাটফর্ম স্পেসিফিকেশনটা ম্যাচ করা নাই, ম্যান্ডেটরি মেটাডাটা ইজ মিসিং। আচ্ছা, এখানে কি মিস করলাম দেখেন তো, মেটাডাটা
কোনটা মিস করলাম, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা আমি দিতে পারি, এখান থেকে সোশ্যাল মিডিয়াটা দিতে পারি। প্ল্যাটফর্ম হচ্ছে পোর্টাল, প্ল্যাটফর্ম হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে সাপোজ ফ্লো ব্লগার, ড্রুপাল জুমলা, জ্যাঙ্গো, সাজেস্ট আদার, ও কমার্স বা ওয়ার্ডপ্রেস। ওকে, এখন কন্টিনিউ দিলাম। এখন পরের একটা ধাপ আসবে, পরের স্টেপ আসবে স্কোপ এন্ড প্রাইস। এই যে এখানে দেখেন, ওই যে আমরা এখানে দেখলাম যে বেসিকে কত, দেখেন নি, এই যে বেসিকে কত, স্ট্যান্ডার্ডে কত, ঠিক আছে, সেই জিনিসটা অপশনটা আমার এখানে এখন আসছে, আমরা এখান থেকে করে দিব। আমরা প্রথমটাতে একটা নাম দিব, তারপর একটা নাম দিব, ইত্যাদি ইত্যাদি। তো তারা কিভাবে নাম দিছে সেটা আমরা দেখতে পারি, বেসিক বা এখানে তারা কি নাম দিছে সেটা আমরা দেখতে পারি। ধরেন তারা দিছে বেসিক, সিম্পল, তারপরে স্ট্যান্ডার্ড, রেগুলার, প্রিমিয়াম, কমপ্লেক্স, এরকম আরো দিছে, দেখেন অসুবিধা নাই। এই যে বেসিক, এখানে কনভার্টে স্মল পেজ, কনভার্টে স্ট্যান্ডার্ড পেজ, তারপরে কনভার্টে প্রিমিয়াম পেজ, এরকম করে দিছে, আপনি সেভাবে দিতে পারেন, অসুবিধা নাই। তাহলে আমরা এখানে বেসিকে গিয়ে আমরা এখানে লিখব হচ্ছে ধরেন কনভার্ট, আপনারা দিছে একটা এরকম ইয়ে দেখে তারপরে স্টাডি করে তারপরে দিবেন কনভার্ট এ বেসিক বা স্মল পেজ বা বেসিক পেজ, স্মল পেজ দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা স্ট্যান্ডার্ডে দেই হচ্ছে কনভার্ট এ মিডিয়াম পেজ, তারপরে কনভার্ট মিডিয়াম পেজটা মানে ঠিক হলো না, সমস্যা নাই, আমি তো আসলে কি করে দিচ্ছি না, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। কনভার্টে প্রিমিয়াম বা লার্জ পেজ দেন না, এক্সাম্পল আমি দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশন লিখবেন, মানে কি কি দিবেন সেগুলো একটু ডেসক্রিপশন লিখবেন। সেই ডেসক্রিপশনটা আমি মূলত ইয়া করে দিব, আমি একটু কপি পেস্ট করে দিব, আপাতত কিছু জিনিস কপি পেস্ট করে দিব, কারণ একটা সময় বেশি লাগবে আমার। আমি এখান থেকে সাপোজ কপি করে দিব, আপনারা কপি করবেন না, হ্যাঁ কপি করবেন না। আমি এখান থেকে, আচ্ছা এখানে এইভাবে না, এখান থেকে এটা না দিয়ে, এটা তো বেসিকের, আমি ডিসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং পেজ। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি এই যে আমি কি কি অফার করতেছি, ঠিক আছে, কি কি অফার করতেছি সেই জিনিসগুলো আমি এখান থেকে দিতে পারবো আমি, অথবা এই যে এখান থেকে নিয়ে এই যে এইটা দিতে পারেন, এইটা মূলত এই যে সংক্ষেপে, একদম সংক্ষেপে একটা ইয়া কি বলে যে ডেসক্রিপশন। তো এখান থেকে এটা পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে এটা পেস্ট করে দিই, আমি কপি পেস্ট করতেছি, আপনারা একেবারে কপি পেস্ট করবেন না, কিছু দেখবেন, দেখে তারপরে আইডিয়া নিয়ে প্রয়োজনে একটা এমএস ওয়ার্ড ফাইলে বা টেক্সট ফাইলে সুন্দর করে সাজাবেন। তারপরে হচ্ছে এখানে লিখবেন ডেলিভারি টাইম আপনি কত দিনের মধ্যে করে দিবেন, এটা 2 দিনের মধ্যে, এটা ধরেন আমি 3 দিনের মধ্যে করে দিব, তারপর হচ্ছে এটা ধরেন 4 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে করে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে নাম্বার অফ পেজ কতগুলো করে দিবেন। বেসিকটা আপনারা ধরেন অ্যামাউন্ট দিবেন হচ্ছে প্রায় ধরেন $10 দিলেন, সেক্ষেত্রে পেজ 2টা বা 3টা দিলেন, এখানে একটু হয়তো একটু পেজ বাড়িয়ে দিলাম, এখানে 3টা দিলাম, এখানে 5টা পেজ দিলাম, ইত্যাদি। কিছু জিনিস একটু স্টাডি করলেই বোঝা যাবে যে আসলে তারা কি দিয়েছে। ডিজাইন কাস্টমাইজেশন করে দিবেন কিনা, মানে কাস্টমাইজ করে দিবেন কিনা, তারপর কন্টেন্ট, তারা কিছু কন্টেন্ট আপনাকে দিবে, সেটা নিজে আপনি আপলোড করে দিবেন কিনা, এটাতে আমি দিব না, এই 2টাতে দিব। রেসপন্সিভ ডিজাইন হবে, এটা সবাই চায়। তারপর হচ্ছে প্লাগ ইন এক্সটেনশন আপনি করে দিবেন কিনা, সাপোজ আমি একটা এক্সটেনশন, আমি যদি কোনো প্লাগ ইন থাকে তাহলে দিব, ইত্যাদি। ই-কমার্স ফাংশনালিটি এটা নাই। তারপরে নাম্বার অফ প্রোডাক্টস,
একটা প্রোডাক্টই। তারপর হচ্ছে রিভিশন কতবার দিয়ে দিবেন, আনলিমিটেড নাকি 2 বার না 3 বার, এটা দিবেন ধরেন 2 বার, এটা দিবেন ধরেন 5 বার দিলেন, এটা দিবেন হচ্ছে 6 বার দিলেন রিভিশন। তারপর এখন আপনি ডলার কত অ্যামাউন্ট দিবেন, আপনি সাপোজ এটাকে $10 দিবেন, এটাকে দিলেন $15 বা $20, এটা দিয়ে দিবেন হচ্ছে $30। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে এক্সট্রা কিছু পেমেন্ট দেয়, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে আর কি করে দিবেন। সাপোজ আপনাকে আপনার বেসিকে দিলেন $10, আপনি কয়দিন সময় নিছেন বলছেন, এখানে কি বলছেন, সময় কতদিন নিছেন? সময় আসছে, সময় আমরা বলে দিইনি না? আচ্ছা, এই যে বলছি তো 2 days ডেলিভারি, আমরা বলে দিয়েছি 2 দিনের মধ্যে করে দিব, কিন্তু উনি যদি এক্সট্রা কিছু পেমেন্ট আমাকে দেয়, তো সেই ক্ষেত্রে আমি ওনাকে কয় দিনের মধ্যে করে দিব, আরো দ্রুত করে দিব কিনা? ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যাতে করে আপনার উনি ওই ফ্যাসিলিটিসটা পায়, মানে উনি এক্সট্রা পেমেন্ট দিলে তাহলে আপনি সেটাকে আরো দ্রুত করে দিবেন। তাহলে আপনি 2 দিনের জায়গায় 1 দিনে করে দিবেন। এক্সট্রা কত যদি আরো দেয়, ধরেন আপনাকে $5 দেওয়ার কথা, তার সাথে আরো $5 যদি দেয়, তাহলে আপনি এটা 1 দিনেই করে দিবেন। এই টাইপের যদি কিছু করতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন এটা আমি 2 দিনেই দিব, আমি এক্সট্রা পেমেন্ট নেব ধরেন আরো 5, এটা ধরেন আমি 3 দিনে করে দিব, এটা আমি নিব হচ্ছে আরো 5 ইত্যাদি। যদি এরকম করতে চায়, এডিশনাল কি কি পেজ আপনি করে দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে এডিশনাল রিভিশন যদি দিয়ে দেন, আপনি হয়তো বলছেন রিভিশন আপনি 3 বার করে দিবেন, তো সেই ক্ষেত্রে যদি আরো বেশি রিভিশন আপনি নিতে চান, তাহলে আপনি এক্সট্রা পেমেন্ট এখানে দাবি করতে পারেন। ওকে, আরো যদি কিছু ফ্যাসিলিটিস দিতে চান, তাহলে এখান থেকে ক্লিক করে দিতে পারবেন। আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ গেলাম। মাস্ট বি প্রাইস from lowest highest, basic is lowest, standard is mid level and premium is highest. E-commerce functionality price cannot be empty, additional revision price cannot be empty. এখানে কি কি বাকি আছে সেটা দেখেন, আমার এখানে বলে দিচ্ছে। কি করছি আমি, মাস্ট বি প্রাইস ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট। আচ্ছা, আমার এখানে তাহলে কোথাও এখানে এখানে কম হয়ে গেছে, মানে উপর এই যে সমান দেওয়া, মানে সমান দেওয়া হয়ে গেছিল, এখানে 20, এটা ধরুন 25 বা 30 দেন, 30 বলছি কিন্তু 20 ই। আচ্ছা, তাহলে প্রথম দেখেন এখানে দেখে দেখে কিন্তু গেল, দেখেন ওই ইরোডটা কিন্তু আর নাই, বুঝতে পারছেন? এগুলা এমন না যে মুখস্থ করে রাখবেন, তা না, এখানে কি বলছে এটা দেখে দেখে পড়তে হবে। তাহলে আমার 3টা ইরোড ছিল, তার মধ্যে একটা নাই। এখন ই কমার্স ফাংশনালিটি প্রাইস ক্যান নট বি এমটি, ই কমার্স ফাংশনালিটি কোথায় আছে দেখেন তো, ই কমার্স ফাংশনালিটি এই যেটা ক্যান নট বি এমটি আছে, ওইটা কিন্তু আর নাই। এডিশনাল রিভিশন প্রাইস ক্যান নট বি এমটি, এডিশনাল রিভিশন দেখেন কোথায় আছে, এডিশনাল রিভিশন এই যে কই, এই যে এখানে আমি এডিশনাল রিভিশনের ফাঁকা রাখছিলাম। ওকে, তাহলে দেখেন এই ইরোডটা আর নাই, কিন্তু কইল প্রাইস ক্যান নট বি এমটি, আমি তো প্রাইস দিছি, তারপরে কেন প্রাইস দিলাম তো, এডিশনাল রিভিশন প্রাইস ঠিকই তো আছে, এটাই তো রিভিশন প্রাইস। এডিশনাল এখানে উপরে কোথাও আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, কোথায় আছে আর এডিশনাল প্রাইস ক্যান নট বি এমটি, এডিশনাল রিভিশন প্রাইস ক্যান নট বি এমটি, আমি দিলাম তো এক্সট্রা ফাস্ট ডেলিভারি, পেজ কন্টেন্ট আপলোড, নিচ্ছে নাকি নিচ্ছে না? হ্যাঁ, নিচ্ছে। আচ্ছা, এখন আপনার গ্রিক সম্পর্কে একটু একটা ডিসক্রাইব করবেন আপনি এখানে। হ্যাঁ, গ্রিক সম্পর্কে এখানে কিছু ডেসক্রিপশন দিবেন। তো ডেসক্রিপশনটা আমি হচ্ছে এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, এটা নিয়ে আসি। আমার গিকটা আমি আসলে রাখবো না, কপি পেস্ট করতেছি। এখানে আরো ফরম্যাট করতে চাইলে এই যে এখান থেকে, হ্যাঁ, ফরম্যাট করতে চাইলে এখান থেকে ফরম্যাট করতে পারবেন যা লিখছেন সেটাকে। তারপরে অনেক সময় ক্লায়েন্ট কিছু কোশ্চেন করে, কি ধরনের কোশ্চেন নরমালি ক্লায়েন্টরা করতে পারে, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। মানে এটা শুধু ক্লায়েন্টের ক্ষেত্রে না, যে কেউ
অনেক সময় দেখেন যে আগে উইন্ডোজ 10 এও আপনারা উইন্ডোজে দেখেছেন যে কিছু কোশ্চেন করে দিয়ে থাকে, সেটার অ্যান্সার দিয়ে দেবে, যে যেমন প্রিন্ট সম্পর্কে। এই টাইপের মানে কি ধরনের কোশ্চেন বারবার নরমালি মানুষ করে থাকে, সেটা আপনি এখান থেকে ক্লায়েন্টের মতো করে কয়েকটা কোশ্চেন সাজাবেন এবং সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবেন। যদি এমন হয় যে ক্লায়েন্ট আপনি এই ধরনের কোশ্চেন করতে পারে যে আপনাকে কি কি দিতে হবে, আপনি যেমন ডিজাইন করবেন, পেমেন্ট তো দিবেনই, সাথে সাথে কি কি দিতে হবে, রিকোয়ারমেন্ট কি কি, যেমন আপনি এটা কোশ্চেন করে, তাহলে এখন আপনি রিকোয়ারমেন্ট বলে দিবেন যে হচ্ছে লোগো দিতে হবে। অনেক সময় ক্লায়েন্ট মনে করে যে লোগো মনে হয় উনি তৈরি করে দিবেন, কিন্তু লোগো তো আপনি তৈরি করে দিবেন না, তখন আপনি এখানেই অ্যান্সার দিবেন যে রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট বা হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস। তো এখানে আপনি বলে দিলেন যে লোগো, তারপর হচ্ছে সি প্যানেল আপলোড ইত্যাদি ইত্যাদি, সি প্যানেল অ্যাক্সেস ইত্যাদি। আপনি এরকম কিছু কোশ্চেন নিজেই সাজাবেন ক্লায়েন্টের হয়ে, সেটার অ্যান্সারও আপনি দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে রিকোয়ারমেন্ট, এই যে এখানেও লিখে দিতে পারবেন আপনি, বায়ার টেল ইওর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। আপনার কাজটা শুরু করার জন্য কি কি লাগবে আপনার, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। ধরেন লোগো লিখে দিলেন, লোগো, তারপরে হচ্ছে সি প্যানেল অ্যাক্সেস, সি প্যানেল অ্যাক্সেস ইত্যাদি। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ। কি বলছে, ইউ মাস্ট অ্যাট লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট। আচ্ছা, অন রিকোয়ারমেন্ট, এখান থেকে আচ্ছা, another requirement। আমার গিগটা সেভ হয়ে গেছে। এখন আমি হচ্ছে আরো কিছু ইমেজ এখানে দিতে পারবো, গিগের সম্পর্কে যদি কোনো ইমেজ, ওই যে ওখানে আপনারা যে ইমেজ দেখলেন, এই যে সুন্দর কিছু ইমেজ দেখলেন, এই ইমেজগুলো আপলোড করতে চাইলে এখন আপলোড করতে পারো। সেই ইমেজগুলো একটু ইউনিক যাতে হয়, সুন্দর করে আপনি এখানে সাজিয়ে দিবেন। এই হচ্ছে মোটামুটি গিগ সম্পর্কে সেভ এন্ড কন্টিনিউ। আমি আর সামনের দিকে আর যাব না, দিতে চাইলে যাই, সমস্যা নাই। এখানে একটা ইমেজ কমপক্ষে দিতে হবে, সেই ইমেজটা আমি দিচ্ছি না। এরপরে আস্তে আস্তে সেভ এন্ড কন্টিনিউ, তারপরে শেষে গিয়ে দেখবেন যে ফিনিশ বা অথবা ডান আসবে, বাস দিয়ে দিবেন, আপনার ইয়েটা গিগটা থেকে যাবে, ওই গিগটা ক্লায়েন্টরা দেখবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি গিগ। আর ওই যে আমাদের তানজিউল মেবি ইয়া করছে, এখানে হচ্ছে আপনি সার্চে যাবেন, সার্চে গিয়ে এখানে ক্লিক করেন, দেন হচ্ছে টেবিল চলে আসছে, যে টেবিল আমি সার্চ দিছি চলে আসছে। এখানে দেখেন টেবিলের নামে, টেবিলের ডিজাইনের জন্য আমরা কোথাও সিএসএস ফাইল তৈরি করি না, শুধু বলে দিছি ক্লাস টেবিল। এই যে টেবিল নামে একটা ক্লাস তৈরি করা আছে, ওই যে main.js বা bootstrap.css না সরি সিএসএস, অথবা যে আমরা সিডিএন ব্যবহার করলাম, সেটার মধ্যেও এরকম ক্লাস তৈরি করা আছে, সেটাকে কল করলেই টেবিলের একটা ডিজাইন হয়ে যাচ্ছে গেল। তারপর হচ্ছে কলাম কতগুলো হবে, তারপর হচ্ছে এটা কলামের স্কোপ হবে, তারপর হচ্ছে স্কোপ রো, তারপর হচ্ছে এরপরে হচ্ছে কি স্কোপ রো। ওকে, এটা হচ্ছে কলামের কলাম, আর এগুলো হচ্ছে রো। আপনি এইভাবেই হচ্ছে এরকম করে ডিজাইন হবে। এরপরে আপনারা যদি এখানে বলে দেন যে টেবিল ডার্ক, টেবিলটা ডার্ক হয়ে যাবে, কালো হয়ে যাবে, তাহলে এই যে জাস্ট ক্লাসটা ব্যবহার করুন, দেখেন কতটা সহজ। জাস্ট টেবিল ডার্ক, এইটা কালো হওয়ার জন্য এখানে বলে দিবেন। এখানে টেবিল ডার্ক ছাড়া দেখবেন যে আরো ক্লাসের নাম আছে, ঠিক আছে, এইটার ছাড়া আরো ক্লাসের নাম আছে, তো সেই ক্লাসটাকে ব্যবহার করলে হচ্ছে এটা চলে আসবে। কে কি বলেন আবার? না আচ্ছা, সমস্যা নাই, আপনি ক্লাস করান। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে টেবিল হেড অপশন, এই যে টেবিল হেড অপশনটা এই যেরকম করে থাকবে, ঠিক আছে, সেটা বলে দিছে। হেড, টি হেড ডার্ক, এই যে হেডারটাই শুধু ডার্ক দিছে, কিছুই করা লাগে নাই, শুধু কল করা, আর কাজ কি, এটাকে নাকি কঠিন মনে করে জনগণ। আচ্ছা, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট বলতে কি, টেবিল স্ক্রিপ্ট অ্যাড জেব্রা স্ট্রিপিং, মানে এই যে দেখেন এখানে এক কালার হয়েছে, নিচে আর এক কালার, নিচে এক কালার, এরকম, এটা জেব্রা স্ট্রিপ বলে, এটা বলবেন টেবিল স্ক্রিপ্ট, এরকম হয়ে যাবে।
তারপরে হচ্ছে স্ট্রিপ টেবিল ডার্ক, স্ট্রিপ বললেন কিন্তু সেই টেবিলটা কিন্তু আবার ডার্ক কালার করতে চান। হ্যাঁ, দেখেন এটা একটু বেশি ডার্ক আর এটা কম ডার্ক এরকম করতে চান, সেটা টেবিল স্ট্রিপ ডার্ক। রাউন্ডেড টেবিল, এই যে টেবিল রাউন্ড বর্ডার টেবিল, সরি বর্ডার, চতুর্পাশে বর্ডার দিবেন। এখানে কি বলছে, টেবিল হাইফেন বর্ডার, এই ক্লাসটাকে ব্যবহার করছেন, বর্ডার হয়ে গেছে, আর আগে তো অনেক কাজই করতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন টেবিল বর্ডার, টেবিল ডার্ক, বর্ডার হবে কিন্তু টেবিলটা আবার ডার্ক হবে, টেবিলও ডার্ক হয়েছে আবার পাশে বর্ডার হয়েছে। ঠিক আছে, এই যে এই ক্লাসটা ব্যবহার করছেন, আর তো কোনো কাজ দেখি না। তারপরে হভারেবল বর্ডার, এই যে হভারেবল বর্ডার, টেবিল বর্ডার, হভারেবল বর্ডার, এই যে দেখছেন, এই যে হভারেবল বর্ডার, বর্ডার হইছে আবার হভারেবল হইছে। কি ব্যবহার করছে, টেবিল হোভার। ওকে, স্মল টেবিল, ছোট টেবিল তৈরি করতে চাইলে সেটা। ওকে, ডিজাইন করছে টেবিল লাইট, টেবিল ইনফো, ওই যে টিডি, এই টিডি কে এক কালার করছেন, আরেকটা টিডি কে আরেক কালার করছেন, এই যে লাইট, ওয়ার্নিং, ডেঞ্জার, সাকসেস, সেকেন্ডারি, প্রাইমারি যা আমরা ব্যবহার করছিলাম সেটাকে ব্যবহার করছি। এই হচ্ছে টেবিল সম্পর্কে, এই কাজটা আপনারা এখন একটু করবেন। হ্যাঁ, আপনারা নিজেরা টেবিল তৈরি করবেন, সেই নিজেরা টেবিল তৈরি করে এখান থেকে ক্লাসগুলোকে কল করবেন, দেখবেন আর ক্লাসগুলো দেখবেন আর দেখে দেখে এইভাবে কল করবেন, ক্লাস তৈরি করে কল করুন। কিন্তু টেবিলটা আপনারা নিজেরা তৈরি করুন, টেবিলের জন্য কোড কপি করবেন না, এখান থেকে জাস্ট এই ক্লাসের নামগুলো আপনারা কপি করবেন। বুঝতে পারছেন? এরপরে আসেন হচ্ছে আরেকটাতে যেতে পারবেন না এইগুলার কারণ হচ্ছে যে কিছু জিনিস এর সাথে রিলেটেড আছে, তো জাভা স্ক্রিপ্টের কিছু জিনিস একটু জাভা স্ক্রিপ্টের ফাইলটা ইয়ে করতে হবে,